প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, 4 মাসের দুর্যোগে প্রায় 2 কোটি মানুষ আক্রান্ত, জাতিসংঘের প্রতিবেদন। গুম প্রতিরোধ দিবসের সমাবেশ, স্বজনদের ফিরে না পেলে গণ অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে। নৃশংসতা রোধে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ। দৈনিক যুগান্তর, গুম প্রতিরোধ দিবসে জানতে চান স্বজনরা প্রিয়জন জীবিত না মৃত। নির্বাচনের ডেডলাইন দেয়নি, রোডম্যাপ দেবে সরকার, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল। দৈনিক সমকাল, বিদ্যুৎ জ্বালানিতে যথেচ্ছ লুট, ত্রাণের গাড়ি দেখলেই ছুটছে শত শত মানুষ, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 54, ফেনীতেই 23। দৈনিক ইত্তেফাক, স্বাধীন দেশে কেউ গুম থাকতে পারে না, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময়। কালের কণ্ঠের শিরোনাম, দুদকের জালে 70 রাঘব বোয়াল। রাজনৈতিক দলের সঙ্গে আজ মত বিনিময় করবেন প্রধান উপদেষ্টা। বাদাম বিক্রেতা 500 কোটির মালিক। কাণ্ডারিবিহীন 39 বিশ্ববিদ্যালয়ে যোগ্য উপাচার্য পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ প্রতিদিন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ। ভারত ডক্টর ইউনূসের প্রস্তাব বিবেচনা করবে, বন্যা রোধ ব্যবস্থাপনা। বাংলাদেশ মানব জমিন, বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত হতে পারে, কি হচ্ছে, কি হবে, মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘের প্রধান উপদেষ্টার চিঠি। খবরের কাগজের শিরোনাম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর নির্বাচনী রোডম্যাপ, দাতা সংস্থার দ্বারস্থ হচ্ছে সরকার। আমাদের সময়, প্রভাবশালী সব আসামি কোথায়? ছাত্র জনতা হত্যায় হচ্ছে একের পর এক মামলা। হাসিনা সহ আয়নাঘরের হোতাদের বিচার দাবি। আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার, তারেক রহমান বলেছেন। দৈনিক বাংলা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় আজ। বন্যায় ঝুঁকিতে 20 লাখ শিশু, 13 কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত। কালবেলা শিরোনাম, দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদেরও বড় ভূমিকা। নির্বাচন সহ 4 ইস্যুতে মনোযোগী বিএনপি। আলোকিত বাংলাদেশ, বন্যায় এখনো ঝুঁকিতে 20 লাখ শিশু, ইউনিসেফ। ইনকিলাবের শিরোনাম, পাচারের টাকা ফেরাতে উদ্যোগ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় আজ। তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে। যায় দিনের শিরোনাম, ওরা আবার মাঠে নেমেছে। স্পিকার বিতর্কিত হলে দায়িত্ব নেবেন কে? গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি। দৈনিক জনকণ্ঠ, রেমিটেন্সের পালে হাওয়া, এখন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ। ডক্টর ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন। আপনি শিরোনাম শুনলেন, নানামুখী শিরোনাম, তবে একটি শিরোনাম বেশ আলোচিত। গুম প্রতিরোধ দিবস, স্বজনরা জানতে চান প্রিয়জন জীবিত না মৃত। এবং মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রকে পাশে চায় বাংলাদেশ। আরেকটি শিরোনাম যেটা ছিল যে এই প্রথম কাঁদলেন, নির্ভয়ে চাইলেন স্বজনদের সন্ধান। মানে স্বজনদের সন্ধান চাওয়াটাও গত বছরগুলোতে একটা ভয় ছিল যে আমি আসলে চাইবো কি চাইবো না। তো এই শিরোনামটাও তো খুব গুরুত্বপূর্ণ নাকি? ধন্যবাদ আপনাকে। দেখেন, গুম হওয়াদের যে সন্তানদের যে অ্যাসোসিয়েশন ছিল, সেটা ছিল আপনার মায়ের ডাক। এর বিপরীতে কিন্তু আরেকটা সংগঠন করা হয়েছিল। মায়ের ডাক যখনই প্রোগ্রাম নিত তখন সেটা আসতো, প্রোগ্রাম নিত। এই কারণেই এইখানেও পাল্টাপাল্টি ছিল। এই জন্যেই স্বাচ্ছন্দ্যে প্রোগ্রাম হয়তো করতে পারতো না। এই কারণেই বলছে যে এবারে তারা নিরাপদে, নির্ভয়ে তারা মানে প্রতিবাদ ছাড়াই কথা বলতে পেরেছে। তো এখন যে প্রশ্ন হলো যে ধরেন এই গুমের ব্যাপারে জাতিসংঘ একবার 600 জনের মতো গুম হয়েছে বলেছে এবং তার তথ্যপত্র চেয়েছিল, কিন্তু সরকারের একটা ডিনায়াল অ্যাটিটিউড ছিল। তারা বলছে যে না, কেউ বাসার থেকে এমনি রাগ করে গেছে অথবা
গোসা করে নানান পারিবারিক কারণে গেছে, কেউ কেউ ফিরে আসছে, এইভাবে উত্তর। কখনোই কিন্তু এটা গুম করা হয় স্বীকার করে নাই। তবে প্রকৃতপক্ষে দেখা গেছে এখন যেটা অনুমান করা হচ্ছে, এই যে গুম হওয়া লোক, এদের ভিতরে কেউ ক্রসফায়ার হয়ে গেছে, কেউ আয়নাঘরে ঢুকছে। হ্যাঁ, এখন যেমন বলা হচ্ছে প্রায় 600-র অধিক গুম হওয়া আছে, এবং এর ভিতরে 150-র অধিক এই যে মায়ের ডাক এই অর্গানাইজেশন থেকে নামধাম দিয়ে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। তো এখন এটার এই বিষয়টা এমন, ধরেন এই যে প্রায় বলা হয় কেউ 600-800 এই যে ছাত্র আন্দোলনের সময় যে মারা গেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেমন আয়নাঘরে একটি লোক 8 বছর 9 বছর যেভাবে আটকায় থাকা, এটা আরও বেশি বিভৎস। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক সরকার আয়নাঘর করবে, এটা কিন্তু গুম করে ফেলবে, এটা কিন্তু সে হয়তো দোষী, তার জন্য জেল আছে, কারাগার আছে, আইন আছে, সেটা করবে। আপনি একেবারে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখবেন। কালকেই একটা টেলিভিশনে দেখলাম যে সে আসলে নিরপরাধ, ফাইনালি বোঝা গেল। তাকে ছেড়েও দেওয়া হয়েছে 5-6 মাস রেখে। হ্যাঁ, এবং তাকে খুব বেশি কষ্টও দেওয়া হয়েছে, এটাও আমার কাছে মনে হলো না। হ্যাঁ, বন্দি করে রেখেছে, 5-6 ফিট 7 ফিট রুমে রাখছে, আলো বাতাস নাই, ওই ফ্যানের সাউন্ড আছে, ব্যাখ্যা ঠিকই আছে, কিন্তু তাকে খুব বেশি ওই চোখ বেঁধে ওয়াশরুমে নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। মানে আপনি যার কথা শুনলেন তার কথা বলছি, সে প্রধানমন্ত্রী অফিসের আইটি সেকশনের দেখভাল করত। এই যে আন্দোলনের, সে বেশি দিন আগে না, এই আন্দোলনের ধরেন 3-4 মাস আগে যখন আন্দোলন ঘনীভূত হচ্ছে, তখন তাকে তুলে নেওয়া হয়েছে। সে অফিস থেকে ধারণা ছিল যে তার কাছে অনেক তথ্য আছে। ফাইনালি সে দেখা গেছে যে তার কাছে কোনো তথ্য নাই। ফাইনালি সে অনেকদিন থেকে চলে আসছে। তা আমার কথা হচ্ছে, তাকে তো অন্য জায়গায় রেখেও করা যেত। এই জিজ্ঞাসাবাদটা তাকে যদি সন্দেহ হয়, আচ্ছা মামলা যদি নাও দেয় তাকে, সে তো ফাইনালি নির্দোষ, তাকে তো একটা ভালো জায়গায় রেখেও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতো, তার পরিবারের সাথে তার যোগাযোগটা রাখতে পারতো। তার যে প্রধান আপত্তি, তাকে 6টা মাস রাখা হয়েছে, সে ভাবছে সে আর জীবনে ফিরবে না। তাকে অন্ধকার জায়গায় রাখা হয়েছে, তার ফ্যামিলির সাথে পুরো ডিসকানেক্ট, পৃথিবীর সাথে ডিসকানেক্ট। এই জন্য আমি বলবো যে এখন ধরেন আন্দোলনও হয়েছে, জাতীয় সংঘও আসছে, আমার মনে হয় যে এই যে গুম হওয়া, এখন আয়নাঘর থেকে ডিজিডিএফআই এর অফিসের নিচ থেকে 5-6টা লোক বেরোইছে, তাদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো এখন এই আয়নাঘর যেটা করা হয়েছে, এটা শোনা যাচ্ছে যে ডিজিডিএফআই অনেকেই মনে করে যে এটা আর্মির সংস্থা, এটা তার ঠিক নয়, এটা সরাসরি প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি ডিজিডিএফ এর এখন যে প্রধান উপদেষ্টা আছেন তারই অধীনে এখন ডিজিডিএফআই, তিনি যেই হন। তো ডিজিডিএফআই কাজ কিন্তু আপনার তদন্ত করে যত তথ্য আছে তাকে দিবে। এখন এটা হলে তথ্যের বাইরে এই যে গুম করা, আয়নাঘরে ঢুকানো, এটা পুরোটা করেছে এই ডিজিডিএফআই। সুতরাং আমার বক্তব্য হলো যে যেভাবে তদন্ত করা হচ্ছে, একটা কমিটি করা হয়েছে, এইটা 5 জনের কমিটি করে তো আপনার আয়নাঘরে কাকে ঢুকানো হয়েছে এটা পাওয়া যাবে না। ডিজিডিএফআই এর দায়িত্বে যত ডিজি ছিল, মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল, সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় হতে পারে, এদের ভিতরে নির্দোষ থাকতে পারে, কিন্তু সংখ্যা বের করতে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। কালের কণ্ঠে যে রিপোর্টটি হয়েছে, দুদকের জালে 70 রাঘব বোয়াল, এবং এই শিরোনামের নিচেই আবার আরেকটি শিরোনাম আছে, বাদাম বিক্রেতা 500 কোটি টাকার মালিক। মানে এই যে কত কোটি টাকার মালিক, বেনজি সাহেব, অমুক তমুক, এই রিপোর্টগুলো পড়তে 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 আমরা হাঁপাই গেছিলাম। আবার একটু একটু করে শুরু হলো যে একজন বাদাম বিক্রেতা 500 কোটি টাকার মালিক। আমি
বাদাম বিক্রেতাকে কিন্তু ছোট করছি না, উনি বাদাম বিক্রি করে 500 টাকার মালিক কেন, উনি 1000 কোটি টাকার মালিক হোক, কিন্তু এটা কি ন্যায়নিষ্ঠভাবে হয়েছে? বা এই যে অবস্থাটা, কি বলেন আপনারা? না, এই যে বাদাম বিক্রি করে যে 500 কোটি টাকার মালিক হওয়া যায় না, এই প্রশ্নটা কিন্তু আপনার মনের ভিতরে উদয় হয়েছে। যেমন প্রধানমন্ত্রী নিজে বলছে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। একটা পিয়ন যে 400 কোটি টাকার মালিক হতে পারে না, এই জন্যই এটা বড় নিউজ। তো আমাদের দেশে হয়েছে কি, দুর্নীতিটা একদম জাতীয়করণ হয়ে গেছিল। সবাই আপনারা ধরেন উচ্চ উঁচু আমাদের সমাজে একটা কথা বললেন, জাতীয়করণ হয়ে গেছে। হ্যাঁ, এই যে রাঘব বল বললেন না, এর বাইরে তো আমরাই চিনি আরো বড় বড় রাঘব বল, এদের চাইতে বড় রাঘব বল পড়ে আছে, তাদের ঠিকানা দেয়, তাদের ছবি আসে নাই এখানে। হ্যাঁ, ধরেন কি কত কিছু খুন খারাপি করে করে টাকা পয়সা সরকারের সাথে সম্পর্ক রেখে সমর্থন দিয়ে এখন আবার অনেকের কিন্তু আপনার বল পাল্টাচ্ছে। সুতরাং এখন এই যে দুর্নীতি, মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়ে গেছে এবং সমাজটা যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এখন মিথ্যা কথা বলতে আমাদের কিছু বাধে না। আগে কিন্তু আমি তো পাকিস্তান আমলে আমরা তো মিথ্যা কথা বলতে আগে কিন্তু খুবই কষ্ট হতো। এখন কারও মিথ্যা কথা বলতে কষ্ট হয় না। সত্য মিথ্যা, যার টাকা আছে হেতে ক্ষমতাবান, টাকা দেখলে যার টাকা দুর্নীতিবাজ ঘুষখোর, মন থেকে ঘৃণা হতো। এখন তো ঘৃণা, তারে ঘৃণা করলে তো বিপদ, অনেক টাকা, আর সমাজে থাকাই যাবে না তো, কন্ট্রোলে তো তাদের। সুতরাং এটার একটা দীর্ঘস্থায়ী প্রসেসে এই যে সংস্কার বলতে তো বায়বীয় হলে হবে না, অর্থাৎ দুর্নীতি করার যে রাস্তা, এটাকে বন্ধ করার আপনার করতে হবে। আমরা বেশ আশাবাদী, নিশ্চয়ই এই যে বর্তমান সরকার ক্ষমতা নিয়েছেন, অন্তর্বর্তী সরকার, আজকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের নেতাদের মত বিনিময় আছে এবং আমরা তো একটা প্রত্যাশার জায়গা দেখতে পারি যে আজকে নিশ্চয়ই কোনো ধরনের একটা নতুন খবর পাবো আমরা। কি মনে হয়? আমার মনে হয় এখনই পাবেন না। বিএনপি ইতিমধ্যেই আলাপ করেছে এবং বিএনপির সাথে যেটা হয়েছে যে অতি দ্রুত সংস্কার করে এটা দেওয়া। সংস্কার জিনিসটা হচ্ছে আমার বক্তব্য যে এই দেশে এখন যে অবস্থা হয়েছে, শরীরে ঘা, মলম লাগাবেন কোথায়? মানুষের যে এটা সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই, যে প্রত্যেকটা সমাজতান্ত্রিক বিপ্লবের পরে সাংস্কৃতিক বিপ্লব হয়, মানুষের মনোজগতের পরিবর্তন ঘটানো। তা আমাদের মনোজগৎটা তো নষ্ট হয়ে গেছে, এটাকে মেরামত করলে তো 10-20 বছর লাগবে, যদি সুশাসন, আইনের শাসন এবং মানবিক বাংলাদেশ হয়। এই পথে যদি নৌকা চলতে থাকে তাহলেও 20 বছর সময় লাগবে মনোজগতের, অর্থাৎ আপনি 20 বছর সময় দেবেন? হ্যাঁ, না, এই জন্যেই আমি বলছি, এই জন্যেই যেটা আগেও বলছি এখনো বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা অনির্বাচিত সরকার, তাদের একটা রোড ম্যাপ দিতে হবে যে আমাদের কোনটা করলে প্রায়োরিটি দিয়ে সংস্কার করলে, যেমন ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, করে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে, নির্বাচনটা হতে পারে এমন সংস্কারগুলো করে আপনার নির্বাচন দেওয়া উচিত, যাতে নিরপেক্ষ নির্বাচন হয় অ্যাটলিস্ট। তারপরে নির্বাচিত সরকাররা আসবে। আবার দেখবেন যে সরকারে গেলেই এই যে সংবিধান যেটা আছে, সংবিধানে কিন্তু স্বৈরাচারের জন্ম দেয়। কারণ যে দল ক্ষমতায় আসে তিনি দলের প্রেসিডেন্ট থাকেন, তার প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান থাকেন। এই আলোচনা তো উঠছে সংবিধান সংশোধন পরিমার্জন করবার যে আলোচনা, এই জন্য বলছি যে সংস্কার। আপনি তো নিশ্চয়ই কবি মানুষ, আমার লেখালেখি করেন, আপনি সংবিধানের ইংরেজি আছে, বাংলা আছে, আপনি একটু পড়ে দেখেন, দুর্বোধ্য, অর্থ বুঝতে বড় কষ্ট হয়। এই জন্য বলে সংবিধান বিশেষজ্ঞ। আবার সংবিধান না বুঝলে আবার অ্যাপিলেট ডিভিশনে এইটার মতামত চাওয়া হয়, কেন বাংলা অর্থ বোঝা যাবে না, কেন ইংরেজি বোঝা যাবে না? আমি তো বলবো আপনি কেন এত দুর্বোধ্য করে লিখবেন। আমি এই জন্যই বলতেছি যে সংবিধান রিরাইট করে ভালো সাব এডিটর দিয়ে যদি এডিট করে নেয় তাহলে এটা বোধগম্য। অনেক ধন্যবাদ। আপনি এই যে এডিট করার কথা বললেন, আমি আমাদের প্রিয় শিক্ষার্থীরা দুর্দান্তভাবে একটা পরিবর্তন নিয়ে এলো, তা আমি এই অনুষ্ঠানে প্রায় দিনই বলি যে প্রশ্ন রাখা, আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে আবার সেই সরব হবে কবে, আবার কবে জমবে মেলা, আবার কবে লাইব্রেরিতে ওয়ার্ক হবে, আবার কবে ডাকসু হবে, নির্বাচন হবে। তো এইরকম স্বপ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেও আমি মনে করি যে ডাকসুর একটা নির্বাচন কবে হবে এটা প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় 39টা বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্য পাওয়া যাচ্ছে না।
না দেখেন, উপাচার্য আপনার আমার সময় যে উপাচার্য দেখতাম, তখন কিন্তু সিনেট থেকে ওই যে প্যানেল করেও করা হতো না। 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, সেখানে সিনেটাররা ভোট দিয়ে 3 জনের প্যানেল করে, তার ভিতরে প্রেসিডেন্ট চ্যান্সেলর যাকে দেয়। কিন্তু আগে কিন্তু আমাদের সময়ে বিশিষ্ট শিক্ষককে সরকার পছন্দ করে একজনকে ভিসি বানাই দিত, এবং যার নাম শুনলে মাথা নত হতো, শ্রদ্ধায় মাথা নত হতো, এবং সবচেয়ে বাছাই করে ওই লোকটাকে, এটাই ছিল কালচার। তাহলে কেন এই যে উপাচার্য খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানেও কি দল এখানে আমি যেটা আনঅফিশিয়ালি জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এইসব জায়গায় ওই কোনো দল করে না, এমন শিক্ষক বাঁচতে চায়। এখন দল ছাড়া তো লোক নাই, আমাদের দেশের মতো পলিটিশিয়ান তো বাংলাদেশে নাই। এখন দল ছাড়া তো শিক্ষক পাচ্ছে, নাহলে সাদা দল, নাহলে কালো দল, নাহলে হলুদ দল, ইয়েলো দল, নিরপেক্ষ তো কেউ পাচ্ছে না। নিরপেক্ষ নাই তো বাংলাদেশে। রিক্সাওয়ালা খোঁজেন, তাকেও নিরপেক্ষ পাবেন না, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি। ভালো কথা হচ্ছে যে রিক্সাওয়ালাকেও নিরপেক্ষ পাবেন না। সুতরাং এইটা হলো ব্যাপার। এখন ব্যাপারটা হলো যে ছাত্র আপনার যেটা আছে, শিক্ষক বলেন, বিচারপতি বলেন, সবই পলিটিক্যালি রিক্রুট হয়। হ্যাঁ হয়, আমেরিকা তো পার্টি নমিনেট করে আপনার বিচারপতি নিয়োগ করে। যেমন বাইডেনের ছেলে, সে সিটিং প্রেসিডেন্ট, তার ছেলে মাদকাসক্ত হয়ে ধরা পড়ছে, তার 10 বছরের জেল হবে। সে অ্যাডভান্স বলছে যে আইনে অপরাধে শাস্তি হলে তো আমার কিছু বলার নেই। কিন্তু আমাদের দেশে তো সেই কথা হয় না। চিন্তা করেন যে আইনের প্রতি কতটা শ্রদ্ধা। তো আমার কথা হচ্ছে যে শিক্ষকরা তো আগের মতো, আগে শিক্ষকদের ভিসি বানানো হতো। আমি তো আমার 5-6টা ভিসি পাইছি। দূরবীন দিয়ে দেখতে হতো, চিন্তা করতে হতো যে উনি কোন ফিলোসফির আদর্শে। আপনার একটা নাম বলি আমি, ফজলুল হালিম চৌধুরী। মানে এখনো আমার এই ভিসি, আমার সময় ছিল না, কিন্তু তাকে দেখবার সৌভাগ্য হয়েছে। মানে তিনি যখন বেরোতেন, বা আরো অনেকেরই নাম বলা যায় যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এখন তো মানে জানি না, একটু আপনি কয়েকদিন ধরে নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন শিক্ষার্থীদের হাতে। মানে এটা হচ্ছে কি, শোনেন, আমি আমার এলাকা সম্পর্কে একটা ধারণা দিই। যে আমি কয়েকদিন পরে একটা অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নেওয়া হবে, সেখানে আপনার A+ যারা পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তো আমি বলে দিছি কোনো পলিটিক্যাল লোক দাওয়াত দেওয়া যাবে না। আচ্ছা, আমাকে উত্তর দেওয়া হয়েছে যে, আমি বললাম যে ছাত্র এবং শিক্ষক, হ্যাঁ, যাদের সম্প্রদায় ওই কয়েকজন এবং শিক্ষক। এখন আমাকে উত্তর দেওয়া হলো, কোনো শিক্ষক তো পলিটিক্সের বাইরে পাই না। খুব ভালো। তো বললাম যে, শেষ পর্যন্ত আমি বললাম যে ঠিক আছে, উনি শিক্ষক হলেই হবে, হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের পদ পদবিতে না থাকলেই হইল, হ্যাঁ, এইটুকু বলা হয়েছে। এখন এখানের যে কাহিনী শুনলাম, যে সেটা হলো এই 15 বছরে সব কলেজে স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল বসানো হয়েছে, এগুলো সব এক দলের, এবং যিনি এমপি ছিলেন তার নিজস্ব লোক বসাইছে। এখন তাদেরকে ধাওয়া দিচ্ছে, ধাওয়া দিতে গিয়ে এখন উনি হলেন পলিটিক্স করে আবার শিক্ষকও। কিন্তু যখন আপনার তাকে অ্যাসল্ট করা হচ্ছে, তখন বলা হচ্ছে শিক্ষক অ্যাসল্ট হলো, কিন্তু আসলে পলিটিক্স হিসেবে হচ্ছে। আবার আরেকটা হচ্ছে কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে, ওই লুটতরা যাই বলেন, দখল বাণিজ্য বলেন। এখন শিক্ষক একজন প্রিন্সিপাল আছে, তারে সরাই দিয়ে তার লোক প্রিন্সিপাল বানাইতেছে, এগুলোও চলতেছে। তবুও আমি বলবো যে দেখেন, শিক্ষা খাতে শিক্ষক যদি লাঞ্ছিত হয়, শিক্ষক যদি অপমানিত হয়, তাহলে তো শিক্ষা ব্যবস্থাই থাকে না। আমরা আগের শিক্ষক, আমার শিক্ষক বাঁচা নাই, প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি মাঝখানে একবার ওই আমার জন্ম রাজশাহীতে, স্কুলে ভর্তি হয়েছে, খালি গরুর পিছে যাইতে ইচ্ছে করে, তো গরুর পিছে মাঠে যায় থাকি। তখন এই শিক্ষক বাসায় এসে, আমার বাড়িতে এসে আমাকে কনভিন্স করে, বাবা মাকে কনভিন্স করে স্কুলে নিয়ে যেত। সেই শিক্ষকদের দেখলে কি যে মাথা, এখনো অনেক শিক্ষক বেঁচে আছেন, আমি তাদের আজিজ ভাই, আপনি শিক্ষকের কথা, আমার বাবা শিক্ষক ছিলেন, আমরা ছোটবেলায় দেখেছি যে উনি প্রাইভেট পড়াতেন, কিন্তু
রাত 10টা 11টা বলতো আমার মা খুব উৎকণ্ঠায় থাকতেন, কোথায়, জিজ্ঞেস করতেন কই তুমি কোথায় গেছিলে। উনি একজন ছাত্র বা ছাত্রীর নাম বলতেন, যে আমি তার বাসায় গেলাম এবং বাসায় গিয়ে দেখলাম যে ওর পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে কিনা। চিন্তা করতে পারেন যে এরকম এখন শিক্ষক, এখন তো শিক্ষক কোচিং প্রাইভেট না পড়লে ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর আগে শিক্ষকরা যার যার বাসায় কোন ছাত্র আসলো না, কার কি অসুবিধা, কে পড়াশোনায় পিছিয়ে পড়ছে, কেন খবর নিত, বাসায় গিয়ে খবর নিত। সেই শিক্ষা অবস্থা নাই। আর আপনি যেটা ভিসি পাওয়া যাচ্ছে না বলছেন, এখন তো ব্লাড টেস্ট করে, বিএনপির শেষ সময় থেকে শুরু হয়েছে এটা। আগে তো সিনিয়র প্রফেসর যেমন ফজলুল আলম চৌধুরী বললেন, এই যে আমি ফিজিক্সের ছাত্র ছিলাম, আমি মতিন চৌধুরী, বলা হয়তো পাগলা ভাগলি, হ্যাঁ, তাকে নেওয়া হয়তো। বলেন তো দেখি, সে কোনো পলিটিক্স মাথায় কাজ করতো? তার ফাইল নিয়ে যেত, হাতে করে নিয়ে যেত, এই তুমি ঢাকা গিয়েছিলে না, ফাইল কবে কবে মানে আপাতত যে এই যে এত কিছু প্রত্যাশা আমরা কবে পাবো, সেই দিন পাবো মনে হয়? আশা করছিলাম, কিন্তু এখন কিন্তু আশায় সিট ধরা শুরু হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সিট ধরা শুরু হয়েছে। আমরা ছাত্ররা আপনার অনেক জীবন দিছে, এর সাথে ছোট ছোট ধরেন ব্যবসায়ী পলিটিশিয়ানও দিছে অনেকেই, অনেক লোক জীবন দিছে। একটা মানবিক বাংলাদেশ, ন্যায় বিচারের দেশ, সুশাসনের দেশ, গণতান্ত্রিক দেশ, এই আকাঙ্ক্ষায়। কিন্তু সেখানে পলিটিশিয়ানদের ভাব দেখে মনে হচ্ছে যে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো কিনা আমার কাছে একটু সুন্দর। এতটা হতাশা এখনই হওয়া বোধ করি ঠিক না। একেবারে শেষের দিকে অনুষ্ঠানে পাকিস্তানের সাথে গতকাল আমাদের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে, বৃষ্টির কারণে বন্ধ ছিল, আজকে জানি না খেলা শুরু হবে কিনা। একটা টেস্ট আমরা অলরেডি জয়ী হয়ে গেছি, কি মনে হয়? না দেখেন, বাংলাদেশের ক্রিকেট টিম সম্পর্কে আমার কিন্তু আমি হঠাৎ করে ধরেন গত খেলায় কি জিতলো, পাহাড় সম বিজয়। হ্যাঁ, সুতরাং এই খেলায় যে জিতবে না এটা বলা যায় না, আবার হারবে না এটাও বলা মুশকিল। তবে আমি আশা অবশ্যই বাংলাদেশের টিম হিসেবে আমি চাইব যে ওরা সারা বিশ্বে আমাদেরকে মাথা উঁচু করার শক্তি দিয়েছে। আগে বিদেশে গেলে হয়তো বন্যার দেশ, ঘূর্ণিঝড়, এখন ক্রিকেটের দেশ বলে। আমি আশা করব যে তারা জিতবে, ভালো খেলবে, এটাই আমি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা যে শুনলেন, বন্যার কথাটা আলোচিত করলাম না, তার কারণ বন্যা আলোচিত এবং বন্যা দুর্গত মানুষের পাশে আমাদের যাওয়াটা খুবই জরুরি। বন্যার পানি নেমে যাওয়ার পরে ক্ষতটা এখন আরও বেশি প্রকট হয়ে উঠছে। যে যেখান থেকে পারিয়ে আসুন সবাই বন্যার্তর পাশে দাঁড়াই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, টিএসসিতে তাদের ত্রাণ কার্যক্রম চলছে, আমরা সেখানেও ত্রাণ সহায়তা দিতে পারি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।